ওয়েলকাম ব্যাক। আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা ইতিমধ্যে জেনে গেছি গতকালকে মাননীয় কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির বেঞ্চ যে রায় দিয়েছিল, সেই রায়ে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত নিয়োগ অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডির সমস্ত নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টসকে বাতিল ঘোষণা করা হয়েছে। এখন সেই বাতিল ঘোষণার যে রায়দান, সেই রায়ের অনেক জায়গায় আমরা পরিষ্কার বুঝতে পারছি না, অর্থাৎ অনেকটা স্পষ্ট নয়, সব কিছু আবছা রয়েছে। সেগুলো নিয়ে যেমন আলোচনা করব, তেমনি এই রায়দানের আরও কয়েকটি দিক রয়েছে, সেই দিকগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটি হলো, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে পৃথক করে, তাদেরকে আলাদা করে কেন তাদেরকে সমস্যা মুক্ত জীবন দেওয়া গেল না? তাদেরকেও ওই অযোগ্যদের, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরিতে ঢুকেছিলেন, যারা দুর্নীতি করে এতদিন বেতন নিচ্ছিলেন, এতদিন শিক্ষকতার চাকরি করছিলেন, কিংবা নন টিচিং স্টাফ অর্থাৎ অশিক্ষক কর্মচারী হিসাবে বিদ্যালয়গুলিতে কাজ করছিলেন, তাদের সাথে এই যোগ্যদেরকে মিলিয়ে দেওয়া হলো। এটা কেন হলো? আমরা আমাদের দেশের বিচার ব্যবস্থাকে অনেক উচ্চ পর্যায়ে রেখে দিয়েছি, অনেক সম্মান করা হয়। এই যে অনেক উচ্চ পর্যায়ের সম্মানের যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি, সে সিবিআই হোক, ইডি হোক, এনআইএ হোক, যাই হোক না কেন, তাহলে এই সমস্ত উচ্চ পর্যায়ের, উচ্চ সম্মানের এবং অনেক বিশ্বাসের যে সমস্ত এজেন্সিগুলো এতদিন ধরে তদন্ত করলো, তারা কি যোগ্য এবং অযোগ্যদের পৃথক করতে পারলো না? এই সমস্ত এজেন্সিগুলোর কাজ ছিল অযোগ্যদের পৃথক করে অযোগ্যদের বাদ দেওয়া এবং যোগ্যদেরকে শান্তি দেওয়া, যোগ্যদের সমস্যামুক্ত জীবন দেওয়া এবং শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা। মাননীয় বিচারপতি মহোদয়গণ তারা যে রায়দান করেছেন, তাতে দেখা গেল যে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন এবং দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিলেন, সকলেই শাস্তি পেয়ে গেলেন। যারা শাস্তি পেলেন, যারা যোগ্য ছিলেন, তারা কেউ কেউ হয়তো 2-3টি চাকরি ইতিমধ্যে পেয়েছিলেন, তারা হয়তো চাকরিগুলি ছেড়ে এসেছিলেন। কেউ হয়তো অন্য দপ্তরের ভালো চাকরি ছেড়ে এসেছিলেন বাড়ির নিকটে জব পাওয়ার জন্য। আবার কেউ হয়তো উচ্চ স্যালারির জন্য হয়তো অন্য জব ছেড়ে এসেছিলেন, কেউ হয়তো সম্মানের জন্য এসেছিলেন। কিন্তু এই যোগ্য যারা এসেছিলেন, তারা তো বঞ্চিত হলেন। তাদের প্রতি কি বিষয়টা অমানবিক হয়ে গেল না? তাহলে এই অযোগ্যদের তাদেরকে পৃথক করে তাদেরকে কি বাদ দেওয়া যেত না? আমার মনে হয় যে এই দিক একটি দুর্বল দিক রূপে প্রতিফলিত হলো। বিচার ব্যবস্থার এই দুর্বল দিকটি নিয়ে অনেকেই কথা বলছেন এবং বলবেন। এটি একটি দিক গেল। এর পরের যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলতে চাইছি সেটি হলো, এখানে সমস্ত নিয়োগকে যেমন বাতিল করা হয়েছে, তেমনই বলা হয়েছে যে চলমান নির্বাচন প্রক্রিয়ার রেজাল্ট যেদিন প্রকাশিত হবে, তার 15 দিনের মধ্যে নতুন বা ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া চালু করতে। এবং কাদেরকে নিয়ে চালু করতে? 2016 সালের যারা পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ ওএমআর যাদের রয়েছে, সেই ওএমআরগুলো পুনরায় পুনর্মূল্যায়ন করে আবার সেই নিরিখে নিয়োগ করতে হবে। এক্ষেত্রে এই যে নিয়োগ হবে, সেই কেবলমাত্র কি ওএমআর পুনর্মূল্যায়ন হবে, নাকি নতুন করে ইন্টারভিউ হবে? এই বিষয়টা এই রায়ের ডিরেকশনে পরিষ্কার নয়। অর্থাৎ ইন্টারভিউ হবে কি হবে না সেটা যেমন এখানে পরিষ্কার নয়, তেমনি রিপ্যানেলই বানানো হবে কি না সেটাও পরিষ্কার নয়। কেবলমাত্র বলা হয়েছে ফ্রেশ সিলেকশন প্রসেস। অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে আমরা যদি ধরেও নিই যে 2016 সালে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাদের সমস্ত ওএমআরগুলোকে পুনরায় রিচেক করে, পুনরায় পুনর্মূল্যায়ন করে, তাদের মধ্যে থেকে যারা যোগ্যতার ভিত্তিতে এবং শূন্য পদের ভিত্তিতে যারা মেরিটে আসবেন, তাদেরকেই নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যদি নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে আবার যারা ইতিমধ্যে চাকরি করছিলেন তাদের
আগের মতো আবার ইন্টারভিউয়ে পারফরমেন্স তারা দেখাতে পারবেন কিনা সেই বিষয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন থাকতে পারে। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি তাদের হয়তো এখন নাও থাকতে পারে। কারো 1 মাস 2 মাসের মধ্যে পাল্টে যায়, ইতিমধ্যে তারা 5 বছর চাকুরি করে ফেলেছেন। তাই এই দিকটিও বিচারপতি মহোদয়গণ ভাবলে হয়তো আরও ভালো হতো। এদের জন্য অর্থাৎ যোগ্যদের জন্য হয়তো বিষয়টা অমানবিকই হয়ে গেল। এর পরের যে পয়েন্টটি নিয়ে কথা বলতে চাইছি সেটি হলো, বর্তমানে এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি হারালেন তারা কি বেতন পাবেন? বেতন পেলে কতদিন পর্যন্ত পাবেন এবং কারা পাবেন না সেই বিষয়টাও পরিষ্কার নয়। যারা যোগ্য, যারা নিজ যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তারা যদি বেতন না পান, কেন পাবেন না? তারা কি অপরাধ করেছেন? তাদের পরিবার নেই, তাদের পিতামাতা নেই, তাদের সন্তান সন্ততি নেই, তাদের তো ব্যাংক লোন থাকতে পারে, তাদের শরীর অসুস্থতা আরও অনেক কিছু থাকতে পারে। তাহলে তাদের এই দিকটি কে ভাববে? এই দিকটিও বিচার ব্যবস্থা ভাবেনি, তাই রায়ে এই দিকটিও স্পষ্ট নয়। এক্ষেত্রে আরও একটি বড় বিষয় উঠে আসছে, যারা ইতিমধ্যে চাকরি করছিলেন 5 বছর ধরে, তাদের হঠাৎ করে যদি এইভাবে সব বাতিল হয়ে যায় তাহলে তো তাদের সার্ভিস ব্রেক হয়ে যাবে। এই সার্ভিস ব্রেকের বিষয়টিও রায়ে স্পষ্ট নেই যে তাদের কি, যারা যোগ্য হিসাবে চাকরি পেয়েছিলেন তারা পুনরায় আবার চাকরি ফিরে পেলেন, তাহলে এই যে গ্যাপটি গেল এই গ্যাপের জন্য কি তাদের সার্ভিস ব্রেক হবে না? যদি সার্ভিস ব্রেক হয় সেই সমস্যা থেকে তারা কিভাবে মুক্তি পাবে? আর সার্ভিস ব্রেক যদি নাও হয় সেই বিষয়টাই এখানে কিন্তু পরিষ্কার নয়। এই রায়ের কপিতে এই ডিরেকশনে কোনো উল্লেখ তার নেই। আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চাইছি, সেটি হলো ইন্টারভিউ হয়তো দিল, নতুন প্রসেসে তারা আবেদন করলো, নতুন প্রসেসে তারা হয়তো অংশগ্রহণ করলো, কিন্তু যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতি করার কারণে এই ন্যায়, যোগ্য এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিটি পাওয়া এবং বর্তমানে যারা চাকরি হারা তাদের সঙ্গে এক আসনে বসিয়ে দেওয়া হলো, এই এক আসনে বসানো কি উচিত হয়েছে? এখানেও একটি প্রশ্ন চিহ্ন রয়ে গেল। তাই আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন এবং এই বিষয়গুলো যদি কোর্টের নজরে আনা যেত, রায়ের কোনো ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে কি না সেটা যারা আইন বিশেষজ্ঞ তারা বলবেন। এবং ইতিমধ্যে রাজ্য এবং চাকরি হারারা নিশ্চয়ই উচ্চতর আদালতে তারা যাচ্ছেন বা গিয়েছেন, তারা সেটা দেখবেন। উচ্চতর আদালত যে রায় দেবে সেই নিয়ে পরবর্তীতে বিষয়টি এগিয়ে যাবে ঠিকই, কিন্তু আমরা ইতিপূর্বে জানি যে আপার প্রাইমারি দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে ঝুলছে, কোনো নিয়োগ নেই। আপার প্রাইমারির এখনো পর্যন্ত নিয়োগ হয়নি, আইনি জটিলতার মধ্য দিয়ে সেটা চলছে। এই আইনি জটিলতা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেকেছে। ঠিক তেমনিভাবে এই 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হলেও আদৌ কি 15 দিনের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, না বছরের পর বছর এটি অতিবাহিত হবে, নাকি এই সমস্যা দিনের পর দিন চলতে থাকবে? যদি এইভাবে সমস্যা চলতে থাকে, সমস্যার সমাধান না হয়, কিংবা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টের স্পেশাল বেঞ্চ, আবার সেখান থেকে মামলা সুপ্রিম কোর্ট, এইভাবে এই কোর্টের চত্বরে ঘুরতে ঘুরতেই সমস্ত বিষয়টা একেবারে যেন সমস্যা সংকটাপন্ন হয়ে এমন পরিস্থিতি তৈরি হবে যাদের শান্তিতে চাকরিটি করার কথা ছিল, বিদ্যালয়ে সঠিক শিক্ষাদান করার কথা ছিল, সেটিই হবে না। এই কারণে বিদ্যালয়গুলিতে যে শিক্ষক শূন্যতা দেখা দেবে এবং পড়াশুনোর যে মারাত্মক ঘাটতি হবে সেই ঘাটতি কিভাবে মেটানো যাবে, এবং বিদ্যালয়গুলোতে এই যে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হলো যোগ্য হবার পরেও যে সমস্ত শিক্ষার্থীদের সামনে তারা পড়াশোনা করান, সেই শিক্ষার্থীদের সামনে তারা কিভাবে মুখ দেখাবেন? হয়তো তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ভাবনা হতে পারে আমাদের শিক্ষক দুর্নীতি করে চাকরি পাননি তো। তিনি হয়তো চাকরিটি যখন পুনরায় যোগ্যতার প্রমাণ দিয়ে আবার ফিরে আসবেন তখন তো তিনি প্রমাণিত হলেন, কিন্তু ইতিমধ্যে তার যে অসম্মানটা হয়ে গেল, এই অসম্মান
এই অপমান, এই সমস্ত কষ্ট সমস্যা, এই সমস্ত রকম সামাজিক সব কিছুর জন্য দায়ীকে? এই সব কিছু থেকে উত্তরণ বা নিস্তার দেওয়ার জন্য বিচারকদ্বয় আরও একটু ভাবলে কি ভালো হতো না? সিবিআই এবং ইডি এই বিষয়গুলো তদন্ত করে যে সমস্ত দুর্নীতিবাজ এবং যারা একেবারেই অযোগ্য, যাদের ওএমআর সমস্যা রয়েছে, যাদের স্টেপ জাম্পিং রয়েছে, যাদের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ রয়েছে, আরও অন্যান্য যে সমস্ত অনিয়ম করে এই ব্যতিক্রমী নিয়োগগুলো হয়েছিল, সেই নিয়োগগুলো কি বাদ দিয়ে ওই যোগ্যদের কি প্যানেলে রাখা যেত না? তাহলে যারা সমস্যা করেনি, যাদের বিনা দোষে শাস্তি হয়ে গেল, ভারতীয় বিচার ব্যবস্থায় বিনা দোষে শাস্তি দেওয়ার তো কোনো এখতিয়ার নেই। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে সমস্ত জনগণের কাছে অ্যাপিল করব যে আপনারা আগে ভালো করে বুঝুন, মানুষকে অহেতুক দোষারোপ না করে যারা প্রকৃত যোগ্য তাদের পাশে থাকুন। আমরা দুর্নীতির বিপক্ষে ছিলাম, দুর্নীতির বিপক্ষেই আছি, তবে যোগ্যতার এবং মেধার ভিত্তিতে যারা চাকরিটি পেয়েছিলেন, যারা পরিশ্রম করে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করেছিলেন, আমরা তাদের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। আজকে এই পর্যন্ত বলেই এই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।